রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। আসসালামু আলাইকুম। আমেরিকান সেনাদের কফিন ভর্তি লাশ যুক্তরাষ্ট্রে। ফিরে আসলো ভিয়েতনাম কোরিয়া যুদ্ধের স্মৃতি। ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের। ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিল ব্রিটেন। ট্রাম্প বলেছেন এখন দরকার নেই। ইরানি প্রেসিডেন্ট ক্ষমা চাওয়ার পর আবার হামলা কাতার, দুবাই, আবুধাবিতে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথের ইনস্টাগ্রাম ছবি নিয়ে আলোচনা। শেষ জামানার যুদ্ধ নিয়ে। যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে ভারতের শ্রমবাজার লণ্ডভণ্ড। শেষ জামানার যুদ্ধ শুরু করেছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। যুক্তরাষ্ট্রের উগ্রপন্থী প্রতিরক্ষা মন্ত্রী পিটার হেগসেথের সাম্প্রতিক একটি ইনস্টাগ্রামে প্রকাশিত একটি ছবি নিয়ে বিশ্বব্যাপী চলছে এর তাৎপর্য বিশ্লেষণ। পিটার হেগসেথের এই ছবি নিয়ে ব্রিটেনের বিখ্যাত ইন্ডিপেন্ডেন্ট পত্রিকা পর্যন্ত একটি প্রবন্ধ প্রকাশ করেছে। সেই প্রবন্ধের সঙ্গে তারা ছেপেছে ইনস্টাগ্রামে প্রকাশিত পিটার হেগসেথের ছবি। ছবিতে দেখা যাচ্ছে পিটারের গায়ে এমন ক্রস চিহ্নিত উল্কি আঁকা রয়েছে যেটা ক্রুসেডের সময় জেরুজালেম দখল করার জন্য খ্রিস্টান উগ্র ধর্মযোদ্ধারা ব্যবহার করত। পিটার নিজেই তার ইনস্টাগ্রামে এই ছবি প্রচার করেছেন। ইন্ডিপেন্ডেন্টের কলামে লেখা হয়েছে, এই পিটার মন্ত্রীর হওয়ার পর আমেরিকা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে রাখেন যুদ্ধ মন্ত্রণালয়। আগে আমেরিকান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম ছিল ডিপার্টমেন্ট অফ ডিফেন্স, এখন তার নাম ডিপার্টমেন্ট অফ ওয়ার। মানে এই মন্ত্রণালয়ের কাজ হচ্ছে যুদ্ধ করা। ইন্ডিপেন্ডেন্ট লিখেছে, ইসরায়েল আমেরিকায় বসে যারা এই যুদ্ধ শুরু করেছে তারা গত ৪৫ বছর ধরে পুরো মধ্যপ্রাচ্যকে যুদ্ধের ময়দান বানিয়েছে মূলত একটা চিন্তা থেকে। তাদের মূল চিন্তা হচ্ছে এটা শেষ জামানার যুদ্ধ, ওয়ার অফ দ্য এন্ড টাইমস, ঈসা মাসিহ চলে আসার যুদ্ধ। দ্য ইন্ডিপেন্ডেন্ট আরও লিখেছে, জেরুজালেমে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মনে করেন এইসব যুদ্ধের পর ইসরায়েলের সীমানা ইরাকের ফোরাত নদী পর্যন্ত নিয়ে যাওয়া যাবে, যেটাকে বৃহৎ ইসরায়েল নামেই অনেকে জানেন। ইন্ডিপেন্ডেন্ট লিখেছে, পিটার আরও বিশ্বাস করেন ১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্র গঠন ছিল একটি অলৌকিক ঘটনা। ধাপে ধাপে এখন মুসলমানদের বাইতুল মুকাদ্দাসের স্থানে ইয়াহুদিদের সেই ঈসা মাসিহি আসার আগের থার্ড টেম্পল প্রতিষ্ঠা করা হবে। সম্প্রতি জেরুজালেমে নিযুক্ত আমেরিকান রাষ্ট্রদূত মাইক হাকাবি বলেন, ইসরায়েল যদি আশেপাশের আরব রাষ্ট্রগুলো দখল করে নেয় তবে তাতে তার সমর্থন থাকবে। তিনি দাবি করেন, নীল নদ থেকে দজলা নদী পর্যন্ত বিস্তৃত বিশাল ভূখণ্ডের উপর ইহুদি জনগণের বাইবেল সম্মত অধিকার রয়েছে। এই সীমানার মধ্যে বর্তমান জর্ডান, সিরিয়া, লেবানন এবং সৌদি আরব ও ইরাকের কিছু অংশ অন্তর্ভুক্ত। সাক্ষাৎকারে টাকার কার্লসন তাকে জিজ্ঞাসা করেন, ইসরায়েল পুরো এলাকাটি দখল করে নিলে তা ঠিক হবে কিনা। জবাবে হাকাবি বলেন, তারা সবটুকু নিয়ে নিলেও আমার কোনো সমস্যা নেই। ইরানের হামলায় কুয়েতে নিহত ৬ মার্কিন সেনার কফিন ভর্তি লাশ শনিবার ফিরিয়ে আনা হয়েছে যুক্তরাষ্ট্রে। ডেলাওয়্যার অঙ্গরাজ্যের ডোভার এয়ারফোর্স ঘাঁটিতে কফিনগুলো পৌঁছার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাদেরকে সেলুট জানিয়ে সম্মান জানান। গত ১ মার্চ কুয়েতের বেসামরিক এলাকায় গোপন একটি কমান্ড সেন্টার পরিচালনার সময় সেখানে ড্রোন হামলা চালায় ইরান। হামলায় তারা সবাই নিহত হন। কুয়েত থেকে তাদের এই লাশ আসার ঘটনা আমেরিকানদের স্মরণ করিয়ে দিয়েছে ভিয়েতনাম ও কোরিয়া যুদ্ধের স্মৃতি। ১৯৫৫ সালে শুরু হওয়া ভিয়েতনাম যুদ্ধে ৫৮,৩০০ আমেরিকান সেনা নিহত হয়েছিল। অপরদিকে ১৯৫০ সালে শুরু হওয়া কোরিয়া যুদ্ধে ৩৬,০০০ আমেরিকান সেনা নিহত হয়। ভিয়েতনাম ও কোরিয়া যুদ্ধে নিহত হাজার হাজার আমেরিকান সেনার লাশ দেশে আনাও সম্ভব হয়নি। এই দুই যুদ্ধে কয়েক হাজার আমেরিকান সেনা আজ অবধি নিখোঁজ তালিকায়। যখন ৬ আমেরিকান সেনার লাশ যুক্তরাষ্ট্রে পৌঁছায় তখন অনেকের মনে আশঙ্কা দেখা দিয়েছে চলমান এ যুদ্ধে কত আমেরিকান সেনা নিহত হয় সে বিষয়ে। কারণ ডোনাল্ড ট্রাম্প হামলা শুরুর পর বলেছেন ১ সপ্তাহ জুড়ে তিনি ইরানে বোমা বর্ষণ করবেন। এরপর বলেন ৪ সপ্তাহ ধরে যুদ্ধ চলবে। এরপর বলেছেন তিনি অনন্তকাল যুদ্ধ করতে প্রস্তুত। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, প্রয়োজন হলে এবং উপযুক্ত কারণ থাকলে তিনি ইরানে আমেরিকান সেনা পাঠাবেন, তবে আপাতত তার সম্ভাবনা নেই। যুক্তরাষ্ট্র ও ব্রিটেন সহ আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, ইরানে স্থল অভিযান পরিচালনা করলে সেটা যুক্তরাষ্ট্রের জন্য আরেক ভিয়েতনামে পরিণত হতে পারে। কারণ ইরানের পাহাড় ঘেরা ভূপ্রকৃতিতে বিদেশি আগ্রাসীদের পক্ষে সেখানে প্রবেশ করা ও টিকে থাকা অত্যন্ত কঠিন।
অবশেষে যুক্তরাষ্ট্রের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিতে যাচ্ছে ওয়াশিংটনের পদলেহী ব্রিটেন। শনিবার ব্রিটেন বলেছে তারা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সমর্থনে তাদের একটি বিমানবাহী রণতরী পাঠাবে। বর্তমানে এটি পোর্টসমাউথে প্রস্তুত রাখা হয়েছে রওনা দেওয়ার জন্য। ব্রিটেনের এই ঘোষণার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেছেন, আমরা যখন যুদ্ধে জিতে গিয়েছি তখন ব্রিটেন যোগ দিতে এসেছে, তাদের সাহায্য এখন আমাদের দরকার নেই। সম্পূর্ণ মিথ্যা অভিযোগে 2003 সালে ইরানে আগ্রাসন চালান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জুনিয়র বুশ। তার সেই আগ্রাসনে অন্যতম সহযোগী ছিল তাদের তল্পি বাহক ব্রিটেন। জুনিয়র বুশের সঙ্গে ইরানে অন্যায় অভিযানের অন্যতম হোতা ছিলেন ব্রিটেনের তখনকার কুখ্যাত প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। অতীতের সেই ভুলের কারণে এবার ব্রিটেনের সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান অভিযানে অংশ না নেয়ার। এরপর প্রচণ্ড চাপ আসতে থাকে যুক্তরাষ্ট্র থেকে। এরপর ব্রিটেন জানায় ইরান বিরোধী যুদ্ধে অংশ না নিলেও তারা তাদের ঘাঁটি ব্যবহার করতে দেবে যুক্তরাষ্ট্রকে। কিন্তু শনিবার ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রী জানালেন তারা বিমানবাহী রণতরী পাঠাতে যাচ্ছে। এরপর ডোনাল্ড ট্রাম্প তীব্র ব্যঙ্গ করে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে বলেন, ঠিক আছে প্রধানমন্ত্রী স্টারমার, আমাদের আর তাদের প্রয়োজন নেই, কিন্তু আমরা আপনাদের এই পদক্ষেপের কথা মনে রাখব। আমরা ইতোমধ্যেই জয়ী হয়েছি এবং যুদ্ধে জয়লাভের পর আমাদের আর নতুন সেনার দরকার নেই যুদ্ধে যোগদানের জন্য। যুদ্ধে যোগদানকারী লোকদের আমাদের প্রয়োজন নেই। আপনাদের এই পদক্ষেপ অনেক দেরি হয়ে গেছে। গোটা আরব রাষ্ট্রগুলো যেমন যুক্তরাষ্ট্রের পদলেহী, গোটা ইউরোপও তেমনি যুক্তরাষ্ট্রের পদলেহী। বাইডেন প্রশাসনের সময় তারা ইউক্রেনের পক্ষ নিয়ে নিজেদেরকে ধ্বংসের অতলে নিয়ে গেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ঘোষণা দিয়েছিল শনিবার রাতে তারা ইরানে গ্রাভিটি বোমা হামলা চালাবে। তবে গ্রাভিটি বোমার চাইতেও তারা বড় ধরনের ধ্বংসাত্মক হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথভাবে হামলা শুরু করেছে ইরানের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোতে। ইরানের রাজধানী তেহরানের দক্ষিণে গুরুত্বপূর্ণ কয়েকটি তেলের ডিপোতে হামলা চালানো হয়েছে। হামলার ফলে তেলে এত বিশাল পরিমাণ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয় যে রাত পরিণত হয় দিনে। ইসরায়েল বলেছে তাদের দ্বিতীয় দফা হামলার লক্ষ্য ইরানের সমস্ত জ্বালানি অবকাঠামো ধ্বংস করা। শনিবার ইসরায়েলের একটি মিসাইল গুদামও উড়িয়ে দেওয়ার দাবি করেছে। ইরানের তেল শোধনাগারে হামলার পাশাপাশি ইরানের গুরুত্বপূর্ণ একটি পানি শোধনাগারেও হামলা চালিয়েছে ইসরায়েল। বস্তুত ইসরায়েল মেতে উঠেছে ইরানে নির্বিচার হামলা চালিয়ে ইরানকে আরেকটি গাজায় পরিণত করার চেষ্টায়। অপরদিকে ইরান হামলা চালিয়েছে কাতার, দুবাই ও আবুধাবিতে। দুবাই এয়ারপোর্টের কাছে ঘটেছে ড্রোন হামলার ঘটনা। সৌদি আরবেও শনিবার মিসাইল ছড়ে ইরান, তবে তা প্রতিহত করার দাবি করেছে রিয়াদ। যুদ্ধ শুরুর পর ইরান বিভিন্ন আরব দেশে আমেরিকান ঘাঁটিতে হামলা চালায়। এই ঘটনায় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান ক্ষমা চেয়েছেন আরবদের কাছে। তিনি বলেছেন, কোনো আরব দেশ থেকে ইরানে হামলা করা না হলে ইরানও কোনো আরব দেশে আর হামলা করবে না। কিন্তু তারপরও ঘটল বিভিন্ন আরব দেশে হামলার ঘটনা। এ থেকে বোঝা যায় ইরানের যুদ্ধ বর্তমানে কোনো একক কেন্দ্রীয় কমান্ডের অধীনে হচ্ছে না। বিভিন্ন কমান্ডাররা স্বাধীনভাবে বিভিন্ন অপারেশন পরিচালনা করছেন। এদিকে ইরানের প্রেসিডেন্ট কেন আরবদের কাছে ক্ষমা চেয়েছেন তা নিয়ে চলছে নানা ধরনের বিশ্লেষণ। বিবিসির বিশ্লেষণে বলা হয়েছে, সম্ভবত আরবরা ইরানে হামলার জন্য যুক্তরাষ্ট্রকে তাদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দিতে যাচ্ছিল। সে কারণে ইরান এমন সিদ্ধান্ত নিয়েছে। শনিবার সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ জায়েদ বিন নাহিয়ান বলেছেন তারা তাদের দেশ রক্ষায় প্রস্তুত। কাতারও একই কথা বলেছে। অপর কারণ হতে পারে ইরান চাচ্ছে না যুদ্ধ বড় আকারে ছড়িয়ে পড়ুক। ইরান যুদ্ধের ফলে দলে দলে ভারতীয়রা দেশে ফেরত আসতে শুরু করেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে শনিবার জানানো হয়েছে, মার্চের প্রথম সপ্তাহে 52,000 ভারতীয় ফেরত এসেছে। আকাশপথ আংশিক খুলে দেওয়ার পর তাদেরকে ফেরত আনার ব্যবস্থা করা হয়েছে। যুদ্ধ চলমান থাকলে আরও বিপুল সংখ্যক ভারতীয়দের মধ্যপ্রাচ্য ছাড়তে হবে। সরকারি হিসেবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বর্তমানে প্রায় 65 থেকে 70 লাখ ভারতীয় নাগরিক কর্মরত রয়েছেন। এই বিশাল সংখ্যক শ্রমিক সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার সহ বিভিন্ন আরব রাষ্ট্রে নির্মাণ, সেবা ও অন্যান্য খাতে কাজ করছেন। তবে বাস্তবে মধ্যপ্রাচ্যে কর্মরত ভারতীয়দের সংখ্যা আরও অনেক বেশি। ভারত তাদের মোট প্রবাসী রেমিটেন্সের প্রায় 38% থেকে 40% মধ্যপ্রাচ্যের বিভিন্ন আরব দেশ থেকে অর্জন করে। 2025 অর্থ বছরের তথ্য অনুযায়ী ভারত মধ্যপ্রাচ্য থেকে প্রায় $51 বিলিয়ন রেমিটেন্স আয় করেছে। যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে ভারতের এই রেমিটেন্স আয়ে ধস নামবে।
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনে না জড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর উপর যুদ্ধ বন্ধের জন্য চাপ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে ইরানের বিরুদ্ধে যুদ্ধে সৌদি আরবের কোনো ভূখণ্ড ব্যবহার করা হবে না। ইরান সৌদি আরবের এই ভূমিকার প্রকাশ্য প্রশংসা করেছে। সৌদি আরবের এমন সিদ্ধান্তে খানিকটা হতবাক হয়েছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। ইরানের উপর আগ্রাসনের পর আরব আমিরাত, বাহরাইন ও কাতারের উপর যে পরিমাণ ইরানি ড্রোন বা মিসাইল আঘাত এনেছে, সৌদি আরবে তেমনটি ঘটেনি। রিয়াদে মার্কিন কনসুলেটে এবং একটি সৌদি তেলক্ষেত্রে হামলার ঘটনা ঘটলেও ইরান এর পরপরই জানিয়ে দেয় এসব হামলার সাথে তারা জড়িত নয়। সৌদি আরব এসব ঘটনা তদন্ত করতে গিয়ে তৃতীয় পক্ষে জড়িত থাকার প্রমাণ পেয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন খবর আসে, মার্কিন ও ইসরায়েলের পক্ষে গোয়েন্দা কাজে জড়িত এমন কিছু ব্যক্তিকে সৌদি আরব আটক করেছে। যদিও কঠোর সেন্সরশিপের কারণে এসব খবরের সত্যতা যাচাই করা বেশ কঠিন। তবে এরপর সৌদি আরবের পক্ষ থেকে জানানো হয়, দেশটির ভূখণ্ড ব্যবহার করে কাউকে অন্য কোনো দেশে হামলার অনুমতি দেবে না। এরপর সৌদি আরবের পক্ষ থেকে আরও কিছু সিদ্ধান্ত নেওয়া হয়, যা যুক্তরাষ্ট্র ও মিত্রদের জন্য বড় ধরনের দুঃসংবাদ। ফিনান্সিয়াল টাইমসের খবরে বলা হয়েছে, সৌদি আরব সহ কয়েকটি আরব দেশ বর্তমান পরিস্থিতিতে বিনিয়োগ কমিয়ে আনবে। বিনিয়োগের জন্য যেসব চুক্তি করা হয়েছিল তা থেকে সরে আসবে। এই সিদ্ধান্ত স্পষ্টভাবে পশ্চিমা অর্থনীতির উপর বিরূপ প্রভাব ফেলবে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কুয়েতের মতো উপসাগরীয় দেশগুলোর মার্কিন বাজার থেকে তাদের বিনিয়োগ বা সম্পদ তুলে নেওয়ার সম্ভাবনা যদি বাস্তবে কার্যকর হয়, তাহলে সৌদি মার্কিন কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে গভীর প্রভাব ফেলতে পারে। বিনিয়োগ প্রত্যাহারের কোনো পদক্ষেপ নেওয়া হলে তাৎক্ষণিকভাবে মার্কিন অর্থনীতির উপর বড় কোনো আঘাত না আনলেও এটি দীর্ঘমেয়াদের ডলার নির্ভর বিশ্ব আর্থিক ব্যবস্থার একটি বড় ধরনের চ্যালেঞ্জ হিসেবে দেখা যেতে পারে। এর ফলে ওয়াশিংটন এবং রিয়াদের মধ্যে বিদ্যমান দীর্ঘস্থায়ী কৌশলগত সম্পর্কের ভিত্তি পরিবর্তন করে দিতে পারে। উপসাগরীয় রাষ্ট্রগুলোর হাতে থাকা আনুমানিক $2 ট্রিলিয়ন মার্কিন সম্পদ যদি ব্যাপকভাবে বাজার থেকে সরিয়ে নেওয়া হয়, তবে মার্কিন পুঁজিবাজারে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি হতে পারে। এটি মার্কিন ডলারের মানে চাপ সৃষ্টি করতে পারে এবং দীর্ঘমেয়াদী বন্ডের সুদের হার বাড়িয়ে দিতে পারে। আরব দেশগুলোর বিপুল পরিমাণ পুঁজি যদি মার্কিন বাজার থেকে সরে আসে, তবে এর গন্তব্য হতে পারে চীনের মতো এশিয়ার উদীয়মান দেশগুলোতে। যুদ্ধের কারণে বৈশ্বিক বাজারে আগে থেকেই কিছুটা লিকুইডিটি ক্রাঞ্চ বা তারল্য সংকট রয়েছে। এর মধ্যে বড় ধরনের সম্পদ প্রত্যাহার বাজারে অস্থিরতাকে বহুগুণ বাড়িয়ে দেবে। এই পদক্ষেপে স্পষ্টভাবে ইঙ্গিত দেয়, সৌদি আরব সহ উপসাগরীয় দেশগুলো ওয়াশিংটনের নিরাপত্তা ছাতার উপর আর পুরোপুরি নির্ভর করতে চায় না। এটি তাদের কৌশলগত স্বায়ত্তশাসন বা নিজস্ব স্বার্থকে সবার উপরে রাখার একটি বড় প্রমাণ। সৌদি তেলক্ষেত্রে হামলার পর দেশটি ইতিমধ্যে তেলের উৎপাদন কমিয়ে দিয়েছে। পশ্চিমা গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মার্কিন সেনারা মধ্যপ্রাচ্যের যেসব দেশ থেকে সেনা সরিয়ে এনেছে তার মধ্যে সৌদি আরবও রয়েছে। 2025 সালের জুনে ইরানের ওপর মার্কিন ইসরায়েলি হামলার সময় সৌদি আরব সেই হামলার নিন্দা জানিয়ে একে সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে অভিহিত করেছিল। সৌদি আরব তখন থেকে ইরানের ব্যাপারে কঠোর অবস্থান থেকে সরে আসে। অপরদিকে ইরান যখন আমিরাত, কাতার, কুয়েত ও বাহরাইনের ওপর একের পর এক ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে, তখন সৌদি আরবের আবার প্রশংসা করছে। অনেক বিশ্লেষক মনে করেন, ইরানের প্রথম লক্ষ্য ছিল মধ্যপ্রাচ্যের ঘাঁটি থেকে মার্কিন সেনাদের সরিয়ে দেয়া, একই সাথে উপসাগরীয় আরব দেশগুলো যাতে এই যুদ্ধে অংশ না নেয় তা নিশ্চিত করা। এসব দেশে থাকা মার্কিন সেনাঘাঁটি ও জ্বালানি অবকাঠামোতে হামলার ফলে ইরানের এই প্রাথমিক লক্ষ্য অর্জিত হয়েছে। যুদ্ধ থামানোর জন্য এসব দেশ এখন যুক্তরাষ্ট্রের ওপর চাপ সৃষ্টি করছে। তেল ও গ্যাসের উৎপাদন যদি কমে যায়, তাহলে এসব দেশ থেকে যুক্তরাষ্ট্রের আয় কমে যাবে। ইরানের হামলার পর আরব দেশগুলো বুঝে গেছে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা গ্যারান্টির বিনিময়ে তারা এসব দেশ থেকে যেসব সমরাস্ত্র কিনেছে তা তাদের নিরাপত্তা দিতে পারবে না। একজন সৌদি কর্মকর্তা স্পষ্টভাবে বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র উপসাগরীয় দেশগুলোকে ইরানের হামলার মুখে ঠেলে দিয়ে ইসরায়েলের নিরাপত্তা নিয়ে ব্যস্ত। ফলে ইরানের সাথে এসব দেশ যুদ্ধে গেলে তারা সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে।
ইরানের সহজ টার্গেট হচ্ছে উপসাগরীয় দেশগুলো। এছাড়া সৌদি আরবের সীমান্ত থেকে সামান্য দূরে ইয়েমেনের হুথিরা যদি হামলা শুরু করে তাহলে সৌদি আরবের কোনো তেলক্ষেত্র নিরাপদ থাকবে না। ফলে সৌদি আরব নিজে শুধু যুদ্ধ থেকে দূরে থাকছে না, অন্য আরব দেশগুলোকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে না জড়ানোর পরামর্শ দিয়েছে। সৌদি আরবের সাবেক গোয়েন্দা প্রধান প্রিন্স তুর্ক আল ফয়সাল সিএনএনের সাথে এক সাক্ষাৎকারে স্পষ্টভাবে এই যুদ্ধের জন্য ইসরায়েলকে দায়ী করেছেন। তিনি বলেছেন, ইসরায়েল হলো কুকুরের লেজ, এই লেজ এখন মাথাকে নাড়াচ্ছে। তিনি আরও বলেছেন, ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক স্থাপনের কোনো সুযোগ নেই। কূটনৈতিক বিশ্লেষকরা মনে করেন, ইরানের সাথে যুদ্ধে সৌদি আরবের সরাসরি জড়িয়ে না পড়ার পেছনে গভীর কৌশলগত, অর্থনৈতিক এবং আঞ্চলিক রাজনৈতিক কারণ রয়েছে। সাম্প্রতিক সময়ে সৌদি আরব তার পুরনো আক্রমণাত্মক পররাষ্ট্রনীতি থেকে সরে এসে কৌশলগত স্থিতিশীলতা এবং অর্থনৈতিক উন্নয়নকে প্রাধান্য দিচ্ছে। যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে সৌদি আরব তাদের অর্থনীতিকে তেলের উপর নির্ভরতা কমিয়ে পর্যটন এবং প্রযুক্তি নির্ভর করতে চায়। যে কোনো বড় যুদ্ধ এই বিশাল বিনিয়োগ এবং উন্নয়ন পরিকল্পনাকে ধূলিসাৎ করে দেবে। ইরানের হামলার পর আরব আমিরাতের অর্থনীতির যে ধস নেমেছে তা থেকে ঘুরে দাঁড়াতে কয়েক দশক লেগে যেতে পারে। এসব দেশে ভবিষ্যতে আর কেউ বিনিয়োগ করতে আগ্রহী হবে না। সৌদি আরব বিষয়টি বেশ ভালোভাবে উপলব্ধি করেছে, যুদ্ধ থেকে নিজেদের যতটা সম্ভব দূরে থাকার চেষ্টা করছে। সৌদি আরব উপলব্ধি করেছে দেশটিকে দুর্বল করতে ইরানের বাইরেও ইসরায়েল তৎপর হয়ে উঠছে। ফলে সৌদি আরব নিরাপদ দূরত্ব বজায় রাখার নীতি গ্রহণ করেছে। চীনের মধ্যস্থতায় 2023 সালে ইরান ও সৌদি আরবের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপিত হয়। এই সমঝোতার ফলে দুই দেশ একে অপরের বিরুদ্ধে ছায়াযুদ্ধ বা প্রক্সি ওয়ার কমিয়ে আনতে সম্মত হয়। এখন যদি সৌদি আরব ইরানের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে, তখন হুথি সহ ইরানের অন্য প্রক্সি সংগঠনগুলো তৎপর হয়ে উঠবে, যা সৌদি আরবের পক্ষে মোকাবিলা করা কঠিন হবে। 2019 সালে সৌদি আরবের আরামকো তেল শোধনাগারে ড্রোন হামলার পর রিয়াদ বুঝতে পেরেছে যে ইরানের সাথে যুদ্ধে লড়লে তাদের গুরুত্বপূর্ণ অবকাঠামো ও তেল সম্পদ সরাসরি লক্ষ্যবস্তু হবে। সৌদি আরব বর্তমানে মুসলিম বিশ্বের নেতৃত্ব দিতে চায়। ইরানের সাথে যুদ্ধে জড়িয়ে নিজেকে মার্কিন ইসরায়েল শিবিরের অংশ হিসেবে তুলে ধরলে মুসলিম বিশ্বে তাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে। সৌদি পররাষ্ট্র নীতিতে এখনও এই বিষয়টি গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়। এছাড়া সৌদি আরব সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা গ্যারান্টির উপর আর অন্ধভাবে নির্ভর করছে না। মার্কিন নীতির বিরুদ্ধে তাদের অবস্থান এখন বেশ স্পষ্ট। এই কারণে ইরানের সাথে যুদ্ধ শুরু হওয়ার এক সপ্তাহের মধ্যে সৌদি আরব সাফ জানিয়ে দিয়েছে, অন্য কোনো দেশের উপর হামলা চালানোর জন্য তারা তাদের ভূখণ্ড বা আকাশসীমা যুক্তরাষ্ট্রকে ব্যবহার করতে দেবে না। বাস্তবতা হচ্ছে, সৌদি আরব এখন আর কেবল ওয়াশিংটনের দিকে তাকিয়ে নেই। তারা চীন এবং রাশিয়ার সাথে গভীর সম্পর্ক তৈরি করেছে এবং ব্রিক্সের মতো জোটে যোগ দিয়ে মার্কিন আধিপত্যের বাইরে একটি স্বতন্ত্র অবস্থান তৈরি করার চেষ্টা করছে। একই সাথে মধ্যপ্রাচ্যের আরেক শক্তিশালী দেশ তুরস্কের সাথে সৌদি আরব ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে চলেছে। তুরস্ক ন্যাটো সদস্য হওয়ার পরও এখন পর্যন্ত ইরানের বিরুদ্ধে অবস্থান নেয়নি। সৌদি আরব মূলত তুরস্কের মতো ভারসাম্যমূলক অবস্থান নিতে চাইছে। যুদ্ধে না জড়িয়ে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের উপর পরোক্ষ চাপ প্রয়োগের কৌশল নিয়েছে। ইসরায়েলের জন্য একের পর এক দুঃস্বপ্ন হাজির করছে ইরান তার অস্ত্র ভান্ডার থেকে এমন সব ভয়ঙ্কর আর বিধ্বংসী অস্ত্র ইসরায়েলের সামনে হাজির করছে, যার ভয়াবহতা দেখে আর্তচিৎকার করা ছাড়া আর কোনো উপায় নেই ইসরায়েলের। ইরানের এরকম একটি অস্ত্র হলো ক্লাস্টার বোমা বা গুচ্ছ বোমা। ইসরায়েলের হারেতস পত্রিকা সহ বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইরানের ক্লাস্টার বোমা হামলায় ক্ষতবিক্ষত হয়েছে সেন্ট্রাল ইসরায়েল সহ 7টি শহর। ইরানের ছোড়া ক্লাস্টার বোমার কাছে অসহায় হয়ে পড়েছে ইসরায়েলের আয়রন ডোম, ডেভিড স্নিং ও অ্যারো সহ 3 স্তরের এয়ার ডিফেন্স সিস্টেম। অসহায়ের মতো তাকিয়ে দেখা ছাড়া ইরানের ক্লাস্টার বোমা প্রতিহত করার কোনো উপায় ছিল না তাদের। ক্লাস্টার বোমা হলো এমন এক ধরনের অস্ত্র যা একটি প্রধান মিসাইল বা ক্ষেপণাস্ত্রের ভেতরে অনেকগুলো ছোট ছোট বোমা বহন করে। ইরানের একটি মিসাইলে কমপক্ষে 20টি এবং ঊর্ধ্বে 80টি ছোট ছোট বোমা বহন করতে পারে। ছোট ছোট বোমা বহনকারী মূল মিসাইলটি ভূপৃষ্ঠে আঘাত করার আগে মাঝ আকাশে বা 5 মাইল উচ্চতায় খুলে যায়। এরপর মিসাইল থেকে ছোট বোমাগুলো 5 মাইল ব্যাসার্ধের বিশাল এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে। ফলে একসঙ্গে কয়েকটি মিসাইল থেকে শত শত ছোট বোমা ছড়িয়ে পড়লে তা এয়ার ডিফেন্স সিস্টেমে প্রতিহত করা অসম্ভব।
যুদ্ধ শুরু হওয়ার পর ইসরায়েলের আকাশে দেখা গেছে অসংখ্য ক্লাস্টার বোমা আতশবাজির ন্যায় আলোর ঝলকানি সৃষ্টি করে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ছে। এসব ক্লাস্টার বোমা আকাশে প্রতিহত করার জন্য ইসরায়েল অনেক ব্যয়বহুল ইন্টারসেপ্টর মিসাইল ছুড়েছে, কিন্তু তেমন লাভ হয়নি। ইসরায়েলের হারেটস পত্রিকার খবরে বলা হয়েছে, ইরান ইসরায়েলের বিরুদ্ধে তাদের প্রথম ক্লাস্টার বোমা ব্যবহার করে 2025 সালের জুন মাসের 12 দিনের যুদ্ধে। এ সময় ইরানের 3টি ক্লাস্টার বোমা আঘাত করে ইসরায়েলের বিভিন্ন শহরে। এরপর যুদ্ধের তৃতীয় দিনে তারা আবার ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার করেছে বিধ্বংসী ক্লাস্টার বোমা। ইসরায়েল দাবি করেছে, ইরান প্রথমে 5টি ক্লাস্টার বোমা বহনকারী মিসাইল ছুড়েছে। এর মধ্যে 3টি তারা মাঝ আকাশে খুলে যাওয়ার আগেই আঘাত করেছে। বাকি 2টি মিসাইল আকাশে খুলে যায় এবং বিশাল এলাকা জুড়ে বিভিন্ন স্থানে আঘাত করেছে শতাধিক ছোট বোমা। প্রচলিত একটি ব্যালিস্টিক মিসাইল 500 থেকে 1000 কেজি ওজনের বোমা বহন করে। বিপরীতে ক্লাস্টার বোমায় থাকা ছোট একটি বোমা 7 কেজি ওজনের বিস্ফোরক বহন করে, যা হামাস হিজবুল্লাহর স্বল্প পাল্লার রকেটের সমান। তবে এসব ছোট ক্লাস্টার বোমা সাধারণত কোথাও ভেদ করতে পারে না আঘাতের সময়, বরং কোনো কিছুর উপর আক্রমণের সময় বিস্ফোরিত হয়ে বাইরে থেকে ধ্বংস সাধন করে। একক বোমার চাইতে ক্লাস্টার বোমা অনেক বিশাল এলাকা জুড়ে অনেক বেশি ধ্বংস সাধন করে থাকে। ক্লাস্টার বোমা বহনকারী মিসাইল আকাশে খুলে যাওয়ার আগে পাল্টা আঘাত করতে না পারলে অসংখ্য ছোট ছোট বোমা কোনো এয়ার ডিফেন্স সিস্টেমের সাহায্যে প্রতিহত করা অসম্ভব। এর কারণে একসঙ্গে অনেক বোমা যখন আকাশে ছড়িয়ে পড়ে, তখন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে হতবিহ্বল করে দেয়। তবে প্রচলিত বোমার চাইতে ক্লাস্টার বোমা সবসময় অধিকতর বিপজ্জনক মনে করা হয়। মাঝ আকাশে মূল মিসাইল খুলে যাওয়ার পর ছড়িয়ে পড়া ছোট ছোট বোমা সরল রেখায় চলে না এবং তাদের নিয়ন্ত্রণও করা হয় না, বরং এলোমেলোভাবে ছড়িয়ে পড়ে যত্রতত্র আঘাত করতে থাকে। ক্লাস্টার বোমা বহনকারী মিসাইল আকাশে খুলে যাওয়ার আগেও যদি পাল্টা আঘাত করা হয়, তবু এর ক্ষতি থেকে পুরোপুরি রক্ষা পাওয়ার উপায় নেই। কারণ ইন্টারসেপ্টর মিসাইলের আঘাতের ফলে আকাশে অনেক সময় ছোট ছোট বোমা বিস্ফোরিত হয় এবং অনেক বোমা ভূমিতে পড়ার পর বিস্ফোরণ ঘটে। আবার অনেক বোমা ভূমিতে পড়ার পরও বিস্ফোরিত হয় না। এটাই হলো ক্লাস্টার বোমার সবচেয়ে বিপজ্জনক দিক। ক্লাস্টার বোমা এক ধরনের মাইনের মতো বিপজ্জনক অবস্থায় থেকে যায় এবং যে কোনো সময় বিস্ফোরণ ঘটিয়ে বড় ধরনের বিপদ ঘটাতে পারে। এটি জনবহুল এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি এবং আতঙ্ক সৃষ্টি করতে সক্ষম। অবিস্ফোরিত এসব ছোট ছোট বোমা পরবর্তীতে সাধারণ মানুষের জন্য মাইন বা দীর্ঘমেয়াদী ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়। 2006 সালে লেবানন যুদ্ধে ইসরায়েল কয়েক হাজার ক্লাস্টার বোমা ব্যবহার করে। বিস্ফোরিত অনেক বোমার আঘাতে অনেক বছর ধরে অনেক লেবানিজ আহত এবং নিহত হয়েছিলেন। মঙ্গলবার ইরানের অনেক ক্লাস্টার বোমা অবিস্ফোরিত অবস্থায় রয়ে গেছে 7টি শহরে। ফলে ইসরায়েলের কেন্দ্রীয় শহর সহ এসব শহরে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেক বছর ধরে ইরান অনেক ধরনের মিসাইল উদ্ভাবন করেছে যা ক্লাস্টার বোমা বহন করতে পারে। ক্লাস্টার বোমা বহনের জন্য ইরানের রয়েছে কমপক্ষে 3 ধরনের মিসাইল তথা জুলফিকার, কদর এবং খাইবার বা খুররাম শহর। খাইবার এবং কদর দূরপাল্লার মিসাইল যা ইসরায়েলে আক্রমণ করতে পারে। খাইবারের আওতা 2000 কিলোমিটার। একটি খাইবার মিসাইল 80টি ক্লাস্টার বমব্লেডস বা ছোট ছোট বোমা বহন করতে পারে। যুদ্ধে ক্লাস্টার বোমা ব্যবহার না করা বিষয়ে 2008 সালে 61টি দেশ স্বাক্ষর করেছে। এই চুক্তিতে ক্লাস্টার বোমা উৎপাদন, বিক্রি, পরিবহন এবং মজুদ রাখা নিষিদ্ধ। যেসব দেশে ইতিমধ্যে এই বোমা ছিল তা চুক্তির পর ধ্বংস করতে হবে। ইসরায়েল, ইরান এবং যুক্তরাষ্ট্র এই চুক্তিতে স্বাক্ষর করেনি। ইরানের কাছে বিপুল পরিমাণে ক্লাস্টার বোমা ও ক্লাস্টার বোমা বহনকারী মিসাইল মজুদ রয়েছে, যা নেতানিয়াহু সরকারের জন্য ব্যাপক আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। এছাড়া শাহেদ নামক ড্রোনের সাহায্যেও ইরান ব্যবহার করতে পারে ক্লাস্টার বোমা। ক্লাস্টার বোমার সুনির্দিষ্ট কোনো দাম নির্ধারণ করা যায় না, কারণ এর দাম বোমার ধরন, সাবমিউনিশনের সংখ্যা এবং প্রযুক্তির উপর নির্ভর করে। ইরানের সামরিক কৌশলের একটি বড় দিক হলো কম খরচে কার্যকর অস্ত্র তৈরি করা, যাতে প্রতিপক্ষের ব্যয়বহুল প্রতিরক্ষা ব্যবস্থাকে চাপে রাখা যায়। ইরানের মূল কৌশল হলো সস্তা ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে শত্রুর কয়েক মিলিয়ন ডলার মূল্যের ইন্টারসেপ্টর যেমন প্যাট্রিয়ট বা অ্যারো 3 নষ্ট করা। যেমন ইরানের একটি $35,000 মূল্যের শাহেদ ড্রোন প্রতিহত করতে ইসরায়েলের সবচেয়ে কম দামের যে মিসাইল ব্যবহার করা হয় তার দাম $10 লাখ থেকে $40 লাখ।
ইসরায়েলের একটি ডেভিড স্লিং মিসাইলের দাম কমপক্ষে $10 লাখ, অপরদিকে একটি অ্যারো মিসাইলের দাম $20 লাখ থেকে $40 লাখ। ইসরায়েলের একটি আয়রন ডোম মিসাইলের নির্মাণ খরচ $40,000 থেকে $50,000। তবে আয়রন ডোম মিসাইলের সাহায্যে ইরানের সব মিসাইল প্রতিহত করা যায় না, কারণ এর পাল্লা 4 কিলোমিটার থেকে 70 কিলোমিটার পর্যন্ত। প্রকাশিত তথ্য অনুসারে ইরানের একটি সাধারণ ব্যালিস্টিক মিসাইলের নির্মাণ খরচ $10 লাখ থেকে $20 লাখ। তবে খোররাম শহর দূরপাল্লার মিসাইলের খরচ $80 লাখ পর্যন্ত হতে পারে। কামিকাজে ড্রোন শাহেদ 136 ক্লাস্টার বোমা বহন করতে পারে এবং এই ড্রোনগুলোর উৎপাদন খরচ অত্যন্ত কম, তথা $20,000 থেকে $50,000 মধ্যে। ইরানের সস্তা ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে রয়েছে ইমাদ, যার উৎপাদন খরচ $2,50,000। নেতানিয়াহুর এবার ইরান আক্রমণের লক্ষ্য ছিল ইরানের সরকার পরিবর্তন ও সব ধরনের অস্ত্র ধ্বংস করা যাবে। ইরান আর কখনো ইসরায়েলের জন্য হুমকি হয়ে উঠতে পারবে না। কিন্তু ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনিকে হত্যার পর গোটা ইরান তীব্র প্রতিশোধে ঝলসে ওঠে। সব ধরনের অস্ত্র ভান্ডার তারা খুলে দিয়েছে ইসরায়েলের বিরুদ্ধে আঘাত করার জন্য, কারণ তারা জানে এসব অস্ত্র আর মজুদ রাখা সম্ভব নাও হতে পারে। ইরানের নেতৃবৃন্দ ঘোষণা দিয়েছে তারা ধ্বংস হলে ইসরায়েলকে সঙ্গে নিয়ে ধ্বংস হবে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।